প্রিয় ছাত্রছাত্রীরা, লার্নিং জিওগ্রাফি লেসন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের পড়াচ্ছি সমুদ্র জলের উষ্ণতা। সমুদ্র জলের তাপমাত্রাকে সমুদ্র জলের উষ্ণতা বলা হয়। তোমরা জানো পৃথিবীর যাবতীয় তাপমাত্রার উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে আগত আলোক রশ্মির দ্বারাই পৃথিবীর স্থলভাগ এবং জলভাগ দুটি উষ্ণ হয়। কিন্তু জলভাগ উষ্ণ হতে স্থলভাগের তুলনায় অনেক বেশি উত্তাপের প্রয়োজন। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ হতে স্থলভাগ যতটা উষ্ণতার প্রয়োজন হয়, জলভাগে তার থেকে 2.5 গুণ বেশি উষ্ণতার প্রয়োজন হয়। এখানে একটি নাম বলছি তোমাদের, এম.এফ. মৌরি। এম.এফ. মৌরি একজন আমেরিকার নৌ বিভাগের অধিকর্তা। তিনি এই সমুদ্র জল সংক্রান্ত বিভিন্ন ধরনের গবেষণাগুলো করেছিলেন। তোমরা এম.এফ. মৌরি নামটা কিন্তু ভালো মতো মুখস্থ করবে। এখন বলছি সমুদ্র জলের উষ্ণতার উৎস। কিভাবে সমুদ্র জল উষ্ণ হয়। প্রথমটা তোমাদের আমি বললাম সৌরশক্তি। সৌরশক্তি হচ্ছে তোমরা জানো সূর্য থেকে আগত আলোক রশ্মি, তার ফলে কি হচ্ছে সমুদ্রের জল উষ্ণ হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ধরো অগ্নুৎপাত। অগ্নুৎপাত তোমরা জানো যে সমুদ্রের তলদেশেও কি প্রচুর আগ্নেয়গিরি রয়েছে। এই আগ্নেয়গিরি থেকে যখন উত্তপ্ত লাভা বেরিয়ে আসছে, সেই উত্তপ্ত লাভার সংস্পর্শে যখন সমুদ্রের জল আসছে তখন সেই জল উষ্ণ হয়ে যাচ্ছে। তৃতীয় বলছি লিনতাপ। লিনতাপ হচ্ছে তোমরা জানো যে যখন জল জলীয় বাষ্পে রূপান্তরিত হয় তখন কিছুটা লিনতাপ নির্গত হয়। এই লিনতাপের ফলেও কিন্তু কি হয়, সমুদ্র জল উষ্ণ হয়। এছাড়াও কি জানো অন্যান্য কিছু প্রাকৃতিক বিষয়, যেমন প্রাকৃতিক শক্তিগুলো যেমন জোয়ার ভাটা, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গের গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এইসব কারণেও কিন্তু সমুদ্র জল উষ্ণ হয়। এবার বলছি সমুদ্র জলের উত্তপ্ত আর শীতল হওয়ার পদ্ধতি। কি পদ্ধতিতে সমুদ্র জল উষ্ণ হয় আর কি পদ্ধতিতে জল শীতল হয়। উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো হলো তাপ শোষণ পদ্ধতি, ভূ অভ্যন্তরের পরিচলন তাপ স্রোত, গতিশক্তির তাপ শক্তিতে রূপান্তর। আর শীতল হওয়ার পদ্ধতিগুলো হলো পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি, বাষ্পীভবনের মাধ্যমে শীতলীকরণ পদ্ধতি। এখন দেখো আমরা নেক্সট আলোচনা করছি সমুদ্র জলের উষ্ণতার তারতম্য বা বন্টনের কারণ। তোমরা জানো যে সব জায়গায় সমুদ্রের জলের উষ্ণতা সমান না। এই যে সমুদ্র জলের উষ্ণতার তারতম্য বা পার্থক্য হয় সেটা কেন? প্রথম কারণ আমি বলছি, দেখো অক্ষাংশ অনুযায়ী কি হয়, তোমরা দেখো যে এটা একটা পৃথিবী এবং পৃথিবীর পাশে এখানে সূর্য থেকে আগত আলোক রশ্মিকে আমি দেখিয়েছি। দেখো নীলক্ষী অঞ্চলে তোমরা জানো সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং তারপরে এই অঞ্চলে দেখছো তির্যকভাবে এবং এখানে অতিরিক্ত তির্যকভাবে আলোক রশ্মি পতিত হচ্ছে। তোমরা জানো যেখানে লম্বভাবে সূর্যরশ্মি পতিত হয় সেখানে কি হয়, উষ্ণতা বেশি হয়। ফলে এই অঞ্চল সংলগ্ন যে সমুদ্র সেখানে লম্বভাবে সমুদ্র রশ্মি পৌঁছচ্ছে বলে সমুদ্রের জল বেশি উত্তপ্ত হচ্ছে। তুলনামূলকভাবে তির্যকভাবে যে অঞ্চলে সূর্যরশ্মি পৌঁছচ্ছে সেখানে কি হচ্ছে, সমুদ্র জলের উষ্ণতা এই অঞ্চলের তুলনায় কম এবং যেখানে অতিরিক্ত তির্যকভাবে পৌঁছচ্ছে সেখানে সমুদ্র জলের উষ্ণতা খুব কম। এছাড়াও যে কারণগুলো রয়েছে সেগুলো হলো দেখো সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, মগ্ন শৈলশিরা, জলের ঘনত্ব, জলের লবণতা, সমুদ্রের গভীরতা, হিমশৈলের উপস্থিতি। তোমরা কারণগুলো একটু পয়েন্টগুলো মনে রাখবে। তোমাদের যেহেতু কোনো ব্রড কোয়েশ্চেন এখান থেকে আসবে না, তোমরা যদি কারণগুলো মনে রাখো তাহলে তোমরা এমসিকিউ করতে পারবে। দেখো সমুদ্র স্রোতের সাথে কি রিলেশন? সমুদ্র স্রোত তোমরা জানো উষ্ণ হয় শীতল হয়। যখনই শীতল সমুদ্র স্রোত উষ্ণ সমুদ্র স্রোতে বা উষ্ণ সমুদ্রের কাছাকাছি এসে পৌঁছচ্ছে তখন কি হচ্ছে, জলরাশির উষ্ণতা কমে যাচ্ছে। আবার শীতল অঞ্চলে যখন উষ্ণ সমুদ্র স্রোত গিয়ে পৌঁছচ্ছে তখন কি হচ্ছে, সমুদ্র জলের উষ্ণতা বেড়ে যাচ্ছে। বায়ু প্রবাহ তোমরা জানো সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে। এবার দেখো এই ছবিগুলোর মাধ্যমে একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। তোমাদের আমি প্রথমে বলেছি পয়েন্টটা সমুদ্র স্রোত। দেখো এখানে কিছু লাল, এখানে নীল রং বোঝা যাচ্ছে। লাল সমুদ্র স্রোতগুলো উষ্ণ, শীতল সমুদ্র স্রোতগুলো হচ্ছে নীল। সমুদ্রের যে অংশে লাল স্রোতগুলো রয়েছে সেই অংশ কি হচ্ছে, সমুদ্র জলের উষ্ণতা বেশি। আর
যে অংশে নীল সমুদ্র স্রোতগুলো বয়ে যাচ্ছে সেখানে কি হচ্ছে, সমুদ্র জলের উষ্ণতা কমে যাচ্ছে। দ্বিতীয় ছবিতে, এই ছবিটাতে দেখো তোমরা এখানে বায়ুর গতি বিভিন্ন দিকে বয়ে যাচ্ছে বুঝতে পারছো। তোমরা জানো যে নিয়ত বায়ু সমুদ্র স্রোতকে কিছুটা পরিমাণ নিয়ন্ত্রিত করে। নিয়ত বায়ু যে ডাইরেকশনে বয়ে যায় সমুদ্র স্রোত কি হবে সেই দিকেও বয়ে যাবে। 3 নম্বর এই ছবিটাতে দেখো তোমাদের দেখাচ্ছি আমি মগ্ন শৈলশিরার অবস্থান। মগ্ন শৈলশিরা কি হয়, মগ্ন শৈলশিরা যখন সমুদ্রের তলদেশে থাকে তখন সমুদ্র জলের অবাধ সংমিশ্রণ সম্ভব হয় না। অবাধ বলতে সমুদ্র জল এই পাশের জল ও পাশে যাচ্ছে না। ফলে কি হয়, যে অঞ্চলের মগ্ন শৈলশিরা থাকছে তার উভয় পাশে সমুদ্র জলের উষ্ণতা বিভিন্ন রকম হয়। ফোর্থ এই ছবিটাতে দেখো তোমরা কিছু হিমশৈল দেখতে পাচ্ছ। হিমশৈল মানে তোমরা জানো যে হিমবাহ কি হচ্ছে, মেরু অঞ্চলে হিমরেখা একদম সমুদ্র পৃষ্ঠে অবস্থান করে। তার ফলে হিমবাহগুলো যখন বয়ে এসে পড়ছে তখন সেটা বরফ আকারে সমুদ্রে পতিত হচ্ছে। আর এই হিমশৈলর 9 ভাগ জলের নিচে থাকে, 1 ভাগ জলের উপরে থাকে। হিমশৈল তার মানে একটা বরফের খণ্ড। এই বরফের খণ্ড যখন সমুদ্রে পতিত হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা কিন্তু তখন কমে যাচ্ছে। দেখো সমুদ্র জলের উষ্ণতার বন্টন, সমুদ্র জলের উষ্ণতার অনুভূমিক বন্টন। নিরক্ষীয় অঞ্চল থেকে আমরা যত মেরু অঞ্চলের দিকে যাব দেখব 1 ডিগ্রি অক্ষাংশ দূরত্বে 0.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায়। টুনবাল সমীক্ষা অনুসারে দেখা যায় যে সর্বোচ্চ জলপৃষ্ঠের উষ্ণতা 5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং সর্বনিম্ন দেখা যায় 80 ডিগ্রি উত্তর অক্ষাংশে। আর সুমেরুর মধ্যে 75 ডিগ্রি থেকে 80 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাতেও আমরা দেখতে পাই উষ্ণতা সবচেয়ে কম। এছাড়া আরব সাগর আর বঙ্গোপসাগরের উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস হলেও আবদ্ধ যে সাগরগুলো থাকে তাপমাত্রা একটু বেশি হয়। যেমন লোহিত সাগরে 32.2 ডিগ্রি, পারস্য আরব সাগরে 34.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দেখা যায়। সমুদ্র জলের উষ্ণতার মূল উৎস তোমরা জানো সৌরশক্তি। মহাসামুদ্রিক বার্ষিক গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস আর মহাসমুদ্রের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা থাকে প্রায় 26.7 ডিগ্রি সেলসিয়াস। এই ডেটাগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এবার পড়ছি উলম্ব বন্টন। দেখো উলম্ব বন্টন অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়, ফটিক অঞ্চল আর অ্যাফটিক অঞ্চল। তোমরা জানো সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটার গভীরতা পর্যন্ত কি হয়, সূর্যের রশ্মি পৌঁছায়। যেহেতু 200 মিটার গভীরতা পর্যন্ত সূর্যরশ্মি পৌঁছয়, এখানে প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটনের সমাবেশ ঘটে। ফলে এই অঞ্চলটাতে কি হয়, সামুদ্রিক জীবের সংখ্যা সবচেয়ে বেশি হয়। 200 মিটারের পর থেকে গভীর সমুদ্র পর্যন্ত, তলদেশ পর্যন্ত কি হয়, যে অঞ্চলে সূর্যরশ্মি পৌঁছায় না তাকে বলা হয় অ্যাফটিক স্তর। এখানে যেহেতু সূর্যরশ্মি পৌঁছায় না, এখানে উষ্ণতা কম থাকে প্রায় 4.4 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে কি হয়, প্ল্যাঙ্কটন জন্মাতে পারে না। আমরা যে সমুদ্র জলের উষ্ণতা পড়লাম তার কিন্তু গুরুত্ব রয়েছে। কেন আমরা এটা পড়ছি দেখো, সমুদ্র জলের উষ্ণতা নিয়ন্ত্রণ করে সমুদ্র জলের অনেকগুলি ঘটনাকে। যেমন সমুদ্র স্রোতের উৎপত্তি, উষ্ণতার তারতম্যের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন মহাসাগরের মধ্যে উষ্ণ অথবা শীতল স্রোতের সৃষ্টি হয়। সেকেন্ড যেটা, উত্তাপের সমতা, পৃথিবীর উত্তাপের সমতা বজায় রাখতে সমুদ্র জলের উষ্ণতা ভূমিকা অপরিসীম। নেক্সট, সৌর তাপ গ্রহণ, আগত সৌরশক্তির বেশিরভাগই কি হচ্ছে, তাপীয় শক্তি হিসেবে সমুদ্রের জলে সঞ্চিত হয়। এই তাপীয় শক্তি আবার বিভিন্ন পদ্ধতিতে বায়ুমণ্ডলে সঞ্চারিত হয়। নেক্সট, বায়ু প্রবাহকেও নিয়ন্ত্রণ করে সমুদ্র জলের উষ্ণতা। সমুদ্র জলের উষ্ণতা নিকটবর্তী এবং স্থানীয় চাপ বলয়কে নিয়ন্ত্রণ করে। এর ফলে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের গতি প্রকৃতির মধ্যে বৈচিত্র্য পরিস্ফুট হয়। নেক্সট হচ্ছে জলচক্র নিয়ন্ত্রণ, পৃথিবীর মধ্যে বৃষ্টিপাতের বন্টন সমুদ্র জলের উষ্ণতার উপর অধিকাংশে নির্ভরশীল। কারণ সমুদ্র জলের উষ্ণতার উপর বাষ্পীভবন নিয়ন্ত্রিত হয়, তাই পার্থিব জলচক্রের ধারাবাহিকতা বজায়ের ক্ষেত্রে সমুদ্র জলের উষ্ণতার ভূমিকা অপরিসীম। অর্থাৎ জলচক্র, তোমরা জানো জল চক্রাকারে ঘোরে, তাই না? সমুদ্র, সমুদ্র থেকে গেল বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আকারে, তারপর হলো মেঘ, মেঘ থেকে হয়ে আবার আসলো বৃষ্টি, বৃষ্টি হয়ে আবার সেটা সমুদ্রে পতিত হচ্ছে। এই জলচক্র যে সেটা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে জলের উষ্ণতা।
এছাড়াও উপকূলীয় জলবায়ু নিয়ন্ত্রণ। সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের ওপর সমুদ্রবায়ু স্থলবায়ুর তীব্রতা নির্ভরশীল, যা উপকূলের জলবায়ুর প্রকৃতি নির্ধারণে বিশেষ তাৎপর্যপূর্ণ। উপকূলের জলবায়ু বলতে তোমরা জানো যে যখন সমুদ্র স্রোত উপকূলে পৌঁছচ্ছে, সেটা উপকূলের উষ্ণতাকেও বাড়িয়ে বা কমিয়ে দিচ্ছে। যখন কোনো উষ্ণ সমুদ্র স্রোত উপকূলে গিয়ে পৌঁছায়, সেই উপকূলের উষ্ণতা বৃদ্ধি পায়। আবার যখন শীতল সমুদ্র স্রোত উপকূলে গিয়ে পৌঁছায়, সেই উপকূলের উষ্ণতা তোমরা জানো কমে যায়। নেক্সট, সামুদ্রিক জীববৈচিত্র্য। সামুদ্রিক জীববৈচিত্র্য সমুদ্র জলের ভূমিকায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ সমুদ্র জলের উষ্ণতার উপর নির্ভর করে উদ্ভিদ, প্রাণীজ প্ল্যাঙ্কটন, মৎস্যের বন্টন নির্ধারণ হয়। এমনকি প্রবালও তোমরা জানো যে সমুদ্র জলে একটা নির্দিষ্ট উষ্ণতা ছাড়া প্রবালেরও বিকাশ সম্ভব হয় না। এছাড়াও কি রয়েছে, সামগ্রিক তাপ শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা, বন্দরের কাজকর্ম নিয়মিত বজায় রাখা, মৎস্যাহরণ ক্ষেত্রগুলোকে বরফমুক্ত রাখা, এই সবগুলোতেই কি হয়, সমুদ্র জলের উষ্ণতা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আশা করি তোমরা সমুদ্র জলের উষ্ণতা কি এবং তার প্রভাব কি, গুরুত্ব কি ভালো মতো বুঝলে। তোমরা পয়েন্টগুলো একটু ভালো মতো দেখে নেবে। আশা করি এখান থেকেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে।